আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই জানি ছাত্র জীবনে বা বিভিন্ন পরীক্ষাতে সাধারণ জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ আলোচনা। তবে এই সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যাকে কখনো আসলে শেষ করা যাবে তো না, বরং শেষ প্রান্তে যাওয়াটা কখনোই সম্ভব না। এর মধ্য থেকে যে বিষয়বস্তুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আজকের প্রসঙ্গ মূলত ১২ ভূঁইয়াদের ইতিহাস। এই ১২ ভূঁইয়াদের ইতিহাস পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে ঈসা খাঁ, মুসা খাঁ যে রাজাগুলো বা ভূঁইয়াগুলো জড়িত আছে, প্রত্যেকের ইতিহাসটাই আমি তুলে ধরার চেষ্টা করব। যদি কোনো ছাত্রছাত্রীর কাজে লাগে, লেখাপড়ায় বা চাকরি পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায়, নিঃসন্দেহে এটা একটা ভালো লাগার মতো একটা দিক। শুরু করছি আজকের টিউটোরিয়াল ১২ ভূঁইয়াদের ইতিহাস। সম্মানিত ভিউয়ার্স, ১২ ভূঁইয়াদের ইতিহাস আলোচনা করতে গেলে প্রথমেই মনে পড়ে সম্রাট আকবরের কথা। আমরা প্রত্যেকেই জানি সম্রাট আকবর কিন্তু পুরো বাংলার উপর অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বাংলার বড় বড় জমিদারগণ তার অধিকার কখনো মেনে নেয়নি। যে প্রতিষ্ঠিত হওয়ার যে বিষয়টা, সেটা কখনোই মেনে নেয়নি। বিশেষভাবে বলতে গেলে বলা যায়, ভাটি অঞ্চলের জমিদারগুলো তার অধীনতা কখনোই মেনে নেয়নি। তাই ভাটি অঞ্চলের জমিদারগুলো নিজ নিজ এলাকায় স্বাধীন ছিলেন। আর এই ভাটি অঞ্চলের জমিদারগুলো একজোট হয়ে বারবারই আক্রমণ চালাতো সম্রাট আকবরের উপর বা সেই অধীনস্থ সেই রাজ্যসমূহের উপর। যে ভাটি অঞ্চলের জমিদারগুলো এই যে তারা একজোট হয়েছে, মূলত এদেরকেই ১২ ভূঁইয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুনে নেব সে ১২ ভূঁইয়াদের ইতিহাস। তবে এখানে ১২ ভূঁইয়া কথাটি কেন এসেছে, কোন কোন ইতিহাসবিদ বা যারা একটু উচ্চ জ্ঞান সম্পন্ন ব্যক্তি, কোন উচ্চ জ্ঞান সম্পন্ন ব্যক্তি যারা ইতিহাস বিষয়ে একটু বেশি অভিজ্ঞ, তাদের মুখ থেকে যে তথ্যগুলো পাওয়া যায় সেটা হচ্ছে, ভাটি অঞ্চলের যে রাজাগণ ছিলেন বা যে জমিদারগণ ছিলেন, তারা ছিল সংখ্যায় অনির্দিষ্ট। মূলত সংখ্যায় অনির্দিষ্ট থাকার কারণেই এই ভাটি অঞ্চলের জমিদারগুলোকে ১২ ভূঁইয়া হিসেবে অভিহিত করা হয়েছে, যেহেতু সংখ্যায় তারা অনির্দিষ্ট, যার জন্য ১২ ভূঁইয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো আমরা শুরু করছি। আমাদের ১২ ভূঁইয়াদের প্রথম হচ্ছে ঈসা খাঁ। আজকের আলোচনার বিষয় মূলত ঈসা খাঁ। ১২ ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খাঁ। তিনিই বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁয়ের পত্তন করেছিলেন। সম্রাট আকবরের সেনাপতি বহুবার ঈসা খাঁ এবং তার অন্যান্য জমিদারগণের সাথে বহুবার যুদ্ধ করেছিলেন, কিন্তু কখনোই ঈসা খাঁকে পরাজিত করতে পারেনি। ঈসা খাঁর মৃত্যুর পর রাজ্যের শাসনভার হাতে তুলে নেয় তার একমাত্র পুত্র মুসা খাঁ। এদিকে সম্রাট আকবরের মৃত্যুর পর মোগল সম্রাট হন সম্রাট জাহাঙ্গীর। মূলত সম্রাট জাহাঙ্গীরের শাসনামলেই ১২ ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করা সম্ভবপর হয়। আর এই সাফল্যের উল্লেখযোগ্য দাবিদার ছিল সুবেদার ইসলাম খান। সুবেদার ইসলাম খান ১২ ভূঁইয়াদের নেতা ঈসা খানকে পরাজিত করেন। ঈসা খানকে পরাজিত করার কারণে ভাটি অঞ্চলের অন্যান্য জমিদারগণও সেই অধীনতা মেনে নেয়। আর এভাবেই বাংলার ১২ ভূঁইয়াদের শাসনামলের অবসান ঘটে। ঈসা খানের নাম বিজড়িত মধ্যযুগীয় একটি দুর্গ পাওয়া যায়, যে দুর্গটির নাম মূলত ১১ সিন্ধুর দুর্গ। আর এই ১১ সিন্ধুর দুর্গ মূলত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১১ সিন্ধুর গ্রামে অবস্থিত। ১১ সিন্ধু কথাটি মূলত ১১টি নদী অর্থে ব্যবহৃত হয়েছে। ১১ সিন্ধু এই দুর্গটি মূলত দুর্গ হিসাবে ১১ সিন্ধুর দুর্গ হিসেবে পরিচিতি লাভ করার কারণ হলো, একটা সময় এখানে অনেকগুলি নদী ছিল। উল্লেখযোগ্য হচ্ছে বানার, শীতলক্ষ্যা, আড়িয়ালখা সহ বেশ কিছু উল্লেখযোগ্য নদী ছিল, যে কারণে এই সংযোগ স্থলটি বা দুর্গটি ঈসা খান সামরিক ঘাঁটি হিসাবে একটা সময় ব্যবহার করত। এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে যে নৈমিত্তিক প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয়, আমি সেই সমস্ত প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলায় ১২ ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে কোন সময়? যার সঠিক উত্তর হচ্ছে সম্রাট আকবরের শাসনামলে। তার পরের প্রশ্ন হচ্ছে, ঈসা খাঁর রাজধানী ছিল কোথায়? যার সঠিক উত্তর হচ্ছে সোনারগাঁওয়ে। তার পরের প্রশ্ন হচ্ছে, সোনারগাঁও কোন শাসনামলে বাংলার রাজধানী হিসেবে বিবেচিত হয়? যার সঠিক উত্তর হচ্ছে মোগল শাসনামল। সোনারগাঁও বাংলার রাজধানী হিসেবে কে পত্তন করেছিলেন? যার সঠিক উত্তর হচ্ছে ঈসা খাঁ। তারপরের প্রশ্ন হচ্ছে, ১১ সিন্ধুর গ্রাম এই নামকরণ করার কারণ কি? মূলত ১১টি নদীর সংযোগ স্থল সেখানে ছিল বলে নামকরণ করা হয় ১১ সিন্ধুর গ্রাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।